আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক অনেক আলোচনা এবং অনেক ভাইরাল একটা টপিক। সেটা হচ্ছে এডিশনাল এসপি পলাশ সাহার মৃত্যুর রহস্য কিংবা পলাশ সাহার মৃত্যুকে নিয়ে আমি আজকে কিছু কিছু কথা বলবো যে আসলে আহ, ওনার মৃত্যুর কারণটা কি, কেন ওনাকে অকালে সুসাইডের মতো একটি জঘন্য কাজ করতে হলো। আমরা পলাশ সাহার হচ্ছে বাসার থেকে যে তথ্য কিংবা যে যে উম, যে তথ্য আমরা সংগ্রহ করেছি, ওনাদের পলাশের বাসা থেকে বক্তব্য হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে ওনাকে মানসিকভাবে টর্চার করতো এবং সব কিছু নিয়ে ঝগড়া করতো। এক পর্যায়ে পলাশ সাহার ওয়াইফের উপর পুরা দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে এটা কতটুকুন সত্য কিংবা কতটুকুন মিথ্যা, এটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের বাংলাদেশের জন্য এটা একটা মর্মাহত কিংবা দুঃখজনক একটি বিষয়। উজ্জ্বল একটা ভবিষ্যৎ ছিল পলাশ সাহার। সে কিছুদিন পরে আরও র্যাঙ্ক পেত, সে আরও অনেক উপর পজিশনে যেত, তার কোনো কিছুর অভাব ছিল না। একে তো ছিল না তার অর্থের অভাব, পারিবারিক কোনো কিছুর তার কখনো কোনো কিছুর অভাব ছিল না। এবং সে যে বিয়ে করেছে, বিয়ে করার 18 মাসের মাথায় সে সুসাইড করে এবং সুসাইড নোটে সে লিখে যায় যে আমার বউকে যত স্বর্ণ গহনা আছে আমার বউকে দিও, এবং আমার মাকে বাকি সব কিছু দিও, আর আমার 2 ভাইয়ের যেন আমার মা দায়িত্ব নেয়। এবং কি উনি পলাশ সাহা উনি এটাও তার সুসাইড নোটে লিখেছেন যে তার মৃত্যুর জন্য তার ওয়াইফ কিংবা তার মা দুজনের কেউই দায়ী না, তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংরক্ষণ করে কিংবা দেখে যেটা বুঝতে পারলাম যে এখানে আমার ব্যক্তিগত মতামত কিংবা আমার ওপিনিয়ন্স যেটা বলে সেটা হচ্ছে এখানে পলাশ সাহার মায়ের দোষটা বেশি ছিল। হ্যাঁ, আপনারা আমি আপনাদের কিছু কথা বলি। ও বউকে ভিকটিম করা হচ্ছে, বউয়ের দোষ অনেক, সে ভালো না, সে টর্চার করেছে। পলাশ সাহার বিয়ের শুরু থেকে আমরা যদি একটু শুরুর দিকে যাই কিংবা আমরা যদি একটু পিছনের দিকে যাই, তাহলে আমরা দেখব যে তারা বিয়ের পর যে হানিমুন বা মধুচন্দ্রিমা যেটা বলে, তারা যে হানিমুনে কক্সবাজার গিয়েছিলেন সেখানেও কিন্তু তার মা তাদের সাথে গিয়েছিল। পলাশ সাহার মা তাকে কখনোই একা ছাড়তো না, এবং সে যেখানে বাসা নিয়ে থাকে, যে ফ্ল্যাটে থাকে, সেখানে তার মাও তাদের সাথেই থাকে। এবং এটা নিয়েই আর কি তাদের মধ্যে একটু তর্ক বিতর্ক চলে। পলাশ আর ওয়াইফ ওনার ওয়াইফ চাচ্ছিল যে তারা দুজন একান্তে সময় কাটাবে, একটু একটু গল্প করবে। সে যখন ডিউটি থেকে আসে, আমরা বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি যে সে পলাশ সাহা যখন ডিউটি শেষ করে বাসায় আসতে একটু রিল্যাক্স করার জন্য, তখন তার মা তাকে তার ছোটবেলার গল্প, তার ব্যথার গল্প, তার মায়ের যত গল্প আছে সে তার মায়ের গল্পগুলো নিয়ে ব্যস্ত থাকতো। এবং পলাশ সাহার মা পলাশ সাহাকে সে গল্পগুলো শোনাতো, এবং ওই গল্পগুলো শুনে সে তার বেডরুমে যেত 12টা থেকে 1টার দিকে। সো তখন তার ওয়াইফ রাগ হইতো, মানে তাদের ব্যক্তিগত স্বামী স্ত্রীর কোনো
বিষয় নিয়ে তাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয়নি, যেটাকে আমরা দাম্পত্য জীবনের কলহ বলি, তাদের মাঝখানে এটা ছিল না। পলাশের ওয়াইফ চাইতো যে সে তার স্বামীর সাথে একান্তে একটু সময় কাটাবে, একটু খুনসুটি করবে। আসলে একটা মেয়ের এটাই স্বাভাবিক চাওয়া। বিয়ের পরপর 2-3 বছর একটা মেয়ে এটাই চায় যে তার স্বামীর সাথে একটু সময় কাটাবে, একটু এটা ওটা করবে। তো আমার এখানে মনে হয় যে পলাশ সাহার মা যখন জানতে পারলো কিংবা যখন বুঝতে পারলো যে তাকে নিয়ে সমস্যা হচ্ছে, তাকে নিয়ে ঝামেলা হচ্ছে, তাকে নিয়ে ঝগড়া হচ্ছে, তখন আমার মনে হয় তার মায়ের কিছুদিনের জন্য গ্রামের বাসায় এসে থাকতেন, কিংবা পলাশ সাহার যে আরও 2টা ভাই ছিল তাদের বাসায় গিয়ে একটু বেড়াতে যেতেন, তাদের বাসায় থাকতেন, আর ওনাদেরকে একটু স্পেস করে দিত। ওনারা পলাশ এবং পলাশের বউ কয়েকটা মাস, 5-6টা মাস একসাথে থাকতো। তাহলে আমার মনে হয় না যে অকালে যদি এরকমটা ওনার মা করতো। কিন্তু ওনার মা তো নাছোড়বান্দা, ওনার মা কখনোই তার ছেলেকে তার ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করতে দেবে না। এখন তার মা, আমরা বিভিন্ন গণমাধ্যমে এটাও দেখেছি যে তার মা বলতেছে যে 20 বছরের কষ্ট আরও অনেক এডিশনাল এসপি হইতো, বিভিন্ন র্যাঙ্ক পেত। তার মা অনেক কথা বলতেছে। কিন্তু এখন কি হলো, আপনি যদি তখন একটু সরে আসতেন, তাদেরকে যদি একটু একটু টাইম স্পেন্ড করার জন্য একটু যদি সময় দিতেন, তাহলে আজ আপনার সন্তানকে আপনার হারাইতে হতো না। হ্যাঁ, এখন আপনার কোথায় গেল সেই 20 বছরের কষ্টের রত্নটা কোথায় গেল? আর আমি পলাশের ওয়াইফ লাস্টে একটা কথা বলছে যে আমি যদি আগে জানতাম যে আমার হাজব্যান্ড সুসাইড করবে, তাহলে আমি সারা জীবন আমার শাশুড়ির দাসত্ব কিংবা গোলামি করে যেতাম। এটা ওনার ওনার বক্তব্য। এবং সে পলাশার ওয়াইফ এটাও বলেছে যে যে পলাশ সাহা নাকি বাচ্চা খুবই ভালোবাসতো উনি, কিন্তু উনি ওনার মায়ের ভয়ে বাচ্চা নিতে পারত না। এবং আমরা বিভিন্ন ফুটেজে দেখেছি যে পলাশ সাহার মা যেভাবে সোশ্যাল মিডিয়াতে প্রেসদের সামনে এসে ইন্টারভিউ দিচ্ছে, আসলে ইন্টারভিউ কিংবা ওগুলা দেখেই বোঝা যায় যে আসলে উনি স্বাভাবিক, উনি তো এখন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি যখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন, সেই ক্ষেত্রে বিষয়টা আরও কেমন হতো। আমার কাছে মনে হয় যে আমি একটা কথাই সর্বশেষ কিংবা সর্বলাস্ট একটা কথাই বলবো যে যারা মা ভক্ত ছেলে আছেন, কিংবা যে মারা ছেলেদেরকে খুবই ভালোবাসেন, খুবই ভালোবাসেন, কারোর সাথে সহ্য করতে পারে না, তাদেরকে আমি অনুরোধ করব যে প্লিজ আপনারা ছেলে বিয়ে করাবেন না। কারণ আপনার আরও 2টা সন্তান আছে, তাদের মার ডাক কিংবা তাদেরকে নিয়ে আপনি ভুলে থাকবেন। কিন্তু যে মেয়েটা তার স্মৃতির সিঁদুর মুছে ফেললো, স্বামী নাই, অনাগত একটা সন্তান আসার আগে সে তার বাবাকে হারিয়ে ফেললো, ওই মেয়েটার কী হবে? আমি সর্বশেষ এটাই বলবো যে মা ভক্ত ছেলে যারা আছেন তারা প্লিজ, রিকোয়েস্ট করতেছি আমি আপনাদেরকে হাত জোড় করে, বিয়ে করবেন না। আর ছেলে ভক্ত মাও যারা আছেন তারা দয়া করে বিয়ে দিবেন না আপনাদের ছেলেদেরকে। কারণ একটা মেয়ের জীবন নষ্ট করবেন না। আজ ওই মেয়েটার কি অবস্থা হচ্ছে, কিংবা ওই মেয়েটা কোন সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, আপনারা একটা বার ভেবে দেখেছেন? ভাবেননি। তো এই আর কি, আশা করি এরপরে কোনো একটা টপিক নিয়ে আবারও কথা হবে, আবারও আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।